আমি পারভেজ আহমেদ, ডাক স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমরা যারা মার্কেটে ইনভেস্ট করে আছি, আসলে সময়টা ভালো যাচ্ছে না, কারোর জন্যই ভালো যাচ্ছে না। দেখা যাচ্ছে মার্কেট একদিন দুই দিন আপ থাকলে পরবর্তী 2 সপ্তাহ দেখা যায় যে মার্কেটে একবারে ডাউন অবস্থা থাকে। তো মার্কেট সম্পর্কে আমি আপনাদেরকে পূর্বে একটা অভিজ্ঞতা এবং শেয়ার করছি যে সামনের দিকে মার্কেট কী হতে পারে এবং মার্কেট কোন জায়গায় এসে সাপোর্ট নিতে পারে, এবং সেই চার্টটা আপনাদের সামনে উপস্থাপন করা আছে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মার্কেটে আমরা যদি দেখার চেষ্টা করি, আপনার 12 ফেব্রুয়ারি থেকে মার্কেটে টানা দরপতন চলতেছে। তো প্রথমে 2-4টা ক্যান্ডেল পড়ার পরে আমরা মনে করছিলাম যে মার্কেট হয়তো বা তার স্বাভাবিক গতিতেই আর কি আবার ফিরে আসবে, বাট পরবর্তীতে আমাদেরকে যেই রকম নিউজ দিল, সেই জায়গায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ, বিভিন্ন নীতি পরিবর্তনের জন্য আমাদের মার্কেটে আজকে এই অবস্থা। তো যদি আমরা প্রথমেই বলি, মার্কেটে আমরা দীর্ঘদিন যাবৎ একটা আর কি এরকম সিচুয়েশন আর কি মার্কেটে, বাংলাদেশ মার্কেটে কোনো সময় ছিল না যে একটা জায়গায় দীর্ঘ সময় ছিল। সো এরকম কোনো সময় ছিল না। যদি আমরা দেখার চেষ্টা করি, একটা জুনের মধ্যে যখন ফ্লোর প্রাইস ছিল, ঠিক আছে, যখন ফ্লোর প্রাইস ছিল তখন আমরা মার্কেটটাকে একটা জুনের মধ্যে দেখি। তবে তখন কি ছিল, মনে করেন যে আমাদের যে পোর্টফোলিও আমাদের এত নেগেটিভ ছিল না। হয়তো দেখা গেছে যে 5% বা 4%, সর্বোচ্চ 10% নেগেটিভ ছিল, ঠিক আছে, যারা রাইট প্রাইসে বাই করছে তাদের, এবং বিভিন্ন সময় কিন্তু ছোটোখাটো একটা সুযোগ দিছে। এবং পরবর্তীতে মার্কেট যখন দেশের নির্বাচনের পরে যখন মার্কেট আবার বুম করা শুরু করলো, তখন আমাদের আবার কনফিডেন্স আসলো যে না, মার্কেট পূর্বে যেই 375কে যখন ক্রস করে উপরের দিকে গেল, তখন আমাদের মধ্যে একটা সাহস আসলো যে না, 375 যেহেতু ক্রস করছে, মার্কেট হয়তো বা 7,000-8,000 পয়েন্টে যাবে। এরকম কিন্তু একটা হিউমার মার্কেটে চলছিল। এবং মার্কেটে এই অবস্থায় দেখা যায় যে একটা নীতি আসে যে জেড ক্যাটাগরি নিয়ে একটা 2 দিন পরার পরে জেড ক্যাটাগরি নিয়ে একটা হটফাট করে একটা নীতি চলে আসে, এবং পরবর্তীতে দেখা যায় যে মার্কেট এই জায়গা থেকে অনেকটা কারেকশন করে। সো আমাদের এই মার্কেটে ফল করার পিছনে, প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। যদি আপনারা দেখেন, যদি আপনারা এই যে 6,400 পয়েন্ট থেকে যদি ধরেন, 400 পয়েন্ট থেকে 250 পয়েন্ট, এই যে একটা জুনটা পড়ার পিছনে কারণ ছিল মূলত আমাদের এই যে জেড ক্যাটাগরি, যদি আমি ভুল না হই, সরি, এই জায়গা থেকে মার্কেট স্বাভাবিকভাবে এই জায়গায় ফল করে, ঠিক আছে। মার্কেটে 6,070 পয়েন্ট থেকে যখন 6,440 পয়েন্ট পর্যন্ত যায়, আমরা মনে করি নিই যে স্বাভাবিকভাবে মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে, সে কারেকশন করে আবার উপরের দিকে যাবে। কিন্তু না, এই জায়গায় মার্কেট কিছুদিন কনসলটেট করার পরে আমাদের হঠাৎ করে একটা নিউজ আসে যে সম্ভবত 28 ফেব্রুয়ারি বা 29 ফেব্রুয়ারির দিকে একটা নিউজ আসে যে মার্কেটে জেড ক্যাটাগরিকে নতুন করে জেড ক্যাটাগরিতে 24টা বা 25টা কোম্পানিকে সিলেক্ট করা হয়েছে। ফলে এরই ফলশ্রুতিতে মার্কেটে আমরা দেখি যে হিউজ একটা কারেকশন হয়। সেই কারেকশনটা আমি 6,270 থেকে অলমোস্ট 5,900 পর্যন্ত চলে আসে। দেন মার্কেট এই জায়গাতে একটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেশের অর্থনৈতিক এবং ইকোনমিক সিচুয়েশনে সুদের হার, বিভিন্ন জিনিস বারবারই মার্কেটকে এফেক্ট করছে। এবং আমাদের
মার্কেটে তখনকার যারা ছিলেন তারা বলছিলেন যে বিশেষজ্ঞ যারা বলছেন যে আমাদের মার্কেটে না বেশি ইন্টারেস্ট যখন 6% ছিল তখন আমাদের মার্কেট সেই রকম বুম করে নাই, আর এখন ইন্টারেস্ট যদি 14% হয় মনে হয় না তেমন একটা ইফেক্ট করবে। বাট মার্কেট ইফেক্টেড হয়েছে, ঠিক আছে। মার্কেটে যেগুলো ইজি মানি ছিল সেগুলো কিন্তু মার্কেটে আসে নাই। সো যাদের কাছে শত শত কোটি টাকা আছে তারা কিন্তু সহজেই মার্কেটে আসবে না, কারণ সে 100 কোটি টাকা এনে 80 কোটি টাকা এই জায়গা থেকে মার্কেটে নিয়ে যেতে পারবে না। যেরকম আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করে মার্কেট থেকে সহজেই 80,000 টাকা 20,000 টাকা ক্ষতি হলে মনে করি নেই যে আগামী 1 মাস বা 2 মাসে আমরা সেটা রিকভার করে ফেলব। বাট বড় আকারের অঙ্ক ইনভেস্ট হতে হলে অবশ্যই মার্কেটে সুদের হার কম হতে হবে, যার জন্য আমরা ফলশ্রুতিতে দেখি মার্কেট আরও ডাউন হচ্ছে। এবং ডলার সংকট বারবার মার্কেটকে এফেক্ট করছে। তাছাড়া মার্কেটে এই পতনের পিছনে একটা কারণ হচ্ছে মার্কেটে সুশাসনের অভাব। মার্কেটে সঠিক মনিটরি পলিসি যদি থাকতো, অনেক কোম্পানি আছে যাদের এখনও মার্চ মাসে তাদের অ্যাকাউন্ট কিন্তু এখনও ক্লিয়ার করে নাই যে তারা কী পরিমাণ ইনকাম করছে বা কী পরিমাণ লস করছে সেটা কিন্তু এখনও দেয় নাই। সো সেটা কিন্তু মার্কেটের জন্য একটা নেগেটিভনেস। সো বাংলাদেশে শেয়ার বাজারের সাথে শেয়ার মার্কেট অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের সাথে মানি মার্কেট ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা দেখি যে বাজারে ডলার সংকটের কারণ আমার কাছে যা মনে হয় বাংলাদেশ ব্যাংকেরই এর দায়ভার নিতে হবে, কারণ বাংলাদেশ ব্যাংকের সঠিক মনিটরি পলিসি যদি থাকতো তাহলে আমার মনে হয় না এই দেশে ডলার সংকট হওয়ার কোনো কারণ আছে। পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি যে আমদানির চেয়ে রপ্তানির চেয়ে আমাদের আমদানির পরিমাণটা বেশি, এবং এই জায়গাতে বাফার হিসেবে কাজ করতো আমাদের রেমিটেন্স, এবং দিনে দিনে আমাদের রেমিটেন্সের পরিমাণ কিন্তু বাড়ার কথা, কারণ বিগত বছরগুলোতে রেকর্ড পরিমাণ মানুষ বাইরে গেছে এবং তারা কিন্তু অবশ্যই একটা না একটা জীবিকা অর্জন করতেছেন, এবং যারা উন্নত বিশ্বে আছেন বা যে জায়গায় আছেন তাদের কিন্তু বেতন বাড়তেছে। সো খরচ বাড়তেছে, বেতন বাড়তেছে, সেই হিসেবে আমাদের ডলারের পরিমাণটা আরও বেশি আসার কথা। বাট আমাদের সেই পরিমাণটা আসতেছে না কিসের জন্য, সেইটা বাংলাদেশ ব্যাংকেই খতিয়ে দেখতে হবে। বাট তারা সেই জায়গায় ভূমিকা পালন করতেছে না। বিভিন্ন সময় ডলারের বিভিন্ন প্রাইস তারা নির্ধারণ করতেছে, বাট সেইটাকে কেউ ফলো করতেছে না। দ্যাটস ওয়াই মার্কেটে যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে তারা কিন্তু তারা রাইট প্রাইসে বাই করতে পারতেছে না। দেখা যাচ্ছে যেটা কিন্তু 120 টাকা লাগতো তারা সেটা 130 টাকা 10 টাকা বেশি দিয়ে নিয়ে আসতেছে। সো এই যে কস্টটা আছে এই কস্টটা কিন্তু সেই কোম্পানিকে নিতে হইতেছে, দিন শেষে আমাদের সাধারণ জনগণকে নিতে হইতেছে। সো অ্যাজ এ ইনভেস্টর আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অ্যাজ এ পাবলিক আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে মার্কেটে আরেকটা নিউমার চলতেছে, যেই রিউমারটা হচ্ছে এই কারেকশনটার জন্য দায়ী। এই কারেকশনটা রিউমার হচ্ছে যে মার্কেটে 40 লাখ টাকার উপরে যারা ইনকাম করবে তারা ট্যাক্স প্রদান করবে। আমার কথা হচ্ছে আমরা তো ট্যাক্স বারবারই প্রদান করতেছি। যখন একটা কোম্পানি আমাদেরকে লভ্যাংশ দিতেছে, যখন আমাদেরকে কোম্পানি লভ্যাংশ দেয় সেই সময় তো কোম্পানি অবশ্যই ট্যাক্স কেটে রাখে। তারপরে আমরা যখন লভ্যাংশটা পাই সেটার উপরে 50% ট্যাক্স দেই, তাহলে সরকার আবার আমাদের উপরে ট্যাক্স নেবে কিসের জন্য? সো এইটা হচ্ছে যে বড় বড় যারা ইনভেস্টর আছে তাদেরকে নিরুৎসাহিত করা, তারা যাতে নিরুৎসাহিত হয়ে মার্কেটে আসে না, এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা বড় বিনিয়োগকারী, যারা অলরেডি ইনভেস্ট করে ফেলছে তারা যেন আরও ক্ষতির সম্মুখীন হয় এবং মার্কেটকে আনইন্টারেস্টেড একটা মার্কেট বানানোর জন্য পায়তারা করতেছে, ঠিক আছে। সো আমার মনে হয় যে বাংলাদেশের এই অর্থনীতির যে একটা মন্দা, এই ভাবটার জন্য
বহির্বিশ্বের কোনো একটা চক্র আছে, যেই চক্রটা বাংলাদেশের চায় না যে তারা বাংলাদেশের উন্নতি হোক, ঠিক আছে। এর পিছনে আইএমএফও থাকতে পারে, আমি কোনো নাম নিব না বা আমি এটা শিওরও না, বাট তাদের যে ধরনের নীতি নির্ধারণ করার জন্য উৎসাহিত করতেছে সেটা সম্পূর্ণ দেশের স্বার্থ বিরোধী এবং এভাবে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখা যায় না। এবং আপনারা দেখবেন বর্তমানে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী মনে করে যে দেশে যদি চাকরি করতে হয় তাহলে হয়তো বা বিসিএস ক্যাডার দিতে হবে, আর না হলে যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা আছে তারা কিন্তু একটাই স্বপ্ন যে দেশের বাইরে যাবে, সিজে গিয়ে সেটেল হবে। সো এই দিক থেকে কিন্তু দেশে একটা ব্রেইন হচ্ছে, দেশের সব মেধা পাচার হয়ে যাচ্ছে, দেশের অর্থ পাচার হয়ে যাচ্ছে, দিন শেষে দেশটা একটা শূন্য হাড়ি হিসাবে থাকবে। সো আমার মনে হয় যে সরকারকে সবগুলা কোমল দৃষ্টিতে দেখা উচিত এবং মার্কেটের প্রতি একটা সুনজর দেওয়া উচিত, যাতে মার্কেট সামনের দিকে ভালো হয়। এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু সারভাইভ করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আমরা যে জায়গায় ইনভেস্ট করছি এখন আমাদের 25% পর্যন্ত মার্কেটে নাই, এবং সম্পূর্ণ টাকা তো আমাদেরও না। সো অনেক টাকা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অনেকের কাছ থেকে ধার করে আনতে হইতেছে। সো এইটা তো আমাদেরকে মেটাতে হবে। যাদের লোন আছে তারা কিন্তু খুবই শোচনীয় অবস্থা আছে। এবং আমি লাস্ট একটা জিনিস বলে দিই, মার্কেটে যে সাপোর্ট লাইনটা আমি আপনাদেরকে দিছি সেই সাপোর্ট লাইন যদি দেখেন, সেই সাপোর্ট লাইন কিন্তু পূর্ববর্তী আপনারা এই জায়গায় একটা সাপোর্ট লাইন হিসাবে আমি দিছি 2021 সালের 31শে মার্চ, অলমোস্ট 3 বছর আগের যে সাপোর্ট আছে সেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। সো এই জায়গায় আমার মনে হয় যে মার্কেটটা একটা সাপোর্ট নেবে এবং সাপোর্ট নিয়ে ভালো একটা কিছু করার চেষ্টা করবে। যদি এটা না করতে পারে মার্কেটে কিন্তু আমার আশা হচ্ছে যে মার্কেট যেই লাইনটা দিছি এই লাইনের মধ্যে থেকে মার্কেট ঘুরে যাবে 6215-20 এরকম, নিয়ার অ্যাবাউট এরকম এর আশেপাশে মার্কেট ঘুরে যাওয়ার কথা। আর যদি এই জায়গায় মার্কেট সার্ভাইভ না করতে পারে তাহলে আমরা হয়তো আরও নিচে আসতে পারে। সো দেখা যাক মার্কেটে কি হয়, এবং ওভারঅল ইকোনমি যাতে ভালো হয় সেটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।